বাংলাদেশের রাজপথে বিভিন্ন জেলা শহর বিভাগীয় স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় যারা আত্মহত্যা দিয়েছে, রক্ত দিয়েছে, যারা খুন হয়েছে, যারা গুম হয়েছে, সেই সকল শহীদদের প্রতি আত্মার মাতৃভাব কামনা করতে চাই। উপস্থিত বন্ধু আমার, এখানে নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে সহ স্থানীয় পর্যায়ে অনেক বক্তব্য আপনাদের মাঝে পেশ করেছেন। এখানে কম বেশি মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সেই সকল ধারায় এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, যে কথাগুলো কম বেশি এখানে আমরা উপস্থাপন করছি বা করেছি, এটা সম্পর্ক কম বেশি এখানে যারা উপস্থিত আমরা আছি সবাই কম বেশি আমরা এটা সম্পর্কে ধ্যান ধারণা সবারই কম বেশি আছে। তো আমরা জানি যে বিগত 17 বছর এই ঘসিটি বেগম, এই স্বৈরাচার শাসক, এই খুনি হাসিনা কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এটা কম বেশি এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা কম বেশি সবাই এখানে কিন্তু জানি। আমরা জানি হাসিনা বিশেষ করে এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর কিভাবে বাংলাদেশের বাস্তবতায় বিরোধী পক্ষের প্রতি কি অন্যায় নির্যাতন অত্যাচার করেছে, কিভাবে গুম করেছে, কিভাবে খুন করেছে, এটা সম্পর্কে কম বেশি আমরা সবাই অবগত আছি। আমরা জানি বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে রুট লেভেলের নেতৃবৃন্দ, হাজার হাজার লক্ষ লক্ষ নেতৃবৃন্দ নামে কিভাবে গায়েবী মামলা দেওয়া হয়েছে বিগত দিনে, এটা কম বেশি আমরা এখানে অবগত আছি। আমরা জানি বিগত দিনে যখন ঝিনেদার রাজপথে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা হরিণাকুণ্ডুতে আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, নাশকতার মামলা দিয়েছে, সেই নাশকতার মামলা যখন হাইকোর্টে জামিন হতে গিয়েছি, আমরা হাইকোর্টে একদিকে জামিন হচ্ছে, জামিন হওয়ার পূর্বেই জামিন হওয়ার সাথে সাথে শুনছি আবারও 2টা মামলা হয়ে গিয়েছে। আবার পরবর্তীতে পরে সরকারি সিরিয়াল নিয়ে আমরা যখন হাইকোর্টে জামিন হই, ঠিক সেই মুহূর্তে শুনি যে শেখ হাসিনা তার দোষর দিয়ে আবারও 3টা মামলা, ইতিমধ্যে 3টা মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এইভাবে এই অবহেলিত হরিণাকুণ্ডু রুট লেভেলে, শুধু হরিণাকুণ্ডু উপজেলাতেই নয়, এখানে নেতৃবৃন্দ অনেকেই ক্ষোভের সাথে আপনাদের সামনে উপস্থাপন করেছে কিভাবে আমাদের নেতৃবৃন্দকে তৎকালীন সময় থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং রিমান্ডের নামে সহ কিভাবে আমাদের নেতৃবৃন্দুর কাছ থেকে কিভাবে টাকা আদায় করা হয়েছে, এটা সম্পর্কে কম বেশি এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা কম বেশি সবাই অবগত আছি। আমি আপনাদেরকে আহ্বান জানাবেন, বাংলাদেশের বাস্তবতা আপনারা লক্ষ্য করেছি যে নেত্রী সারা জীবন রাজনীতি করেছেন, মানুষের জন্য দিয়ে গিয়েছেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে বাংলাদেশে যে কয়েকবার নির্বাচন করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে যে কয়েকবার সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে 5টি আসনে স্ব এলাকা থেকে যেখান থেকে এই 5টি আসনে নির্বাচন করেছে, বাংলাদেশের সার্বিকভাবে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেল করার কোনো দিক, ফেল করার কোনো অবকাশ বাংলাদেশের বাস্তবতায় কিন্তু নাই। উনি যতবার দাঁড়িয়েছেন নির্বাচনে, উনি ততবার সেই জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ এমপি নির্বাচনে বিগত দিনে জয়লাভ করেছেন। তো স্বাভাবিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী, তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। আপনারা জানেন বিগত দিনের 2001 সাল থেকে 2007 সাল আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবার পর আপনারা জানেন যখন বাংলাদেশে 1-11-এর সৃষ্টি হয়েছিল, সেই 1-11 এই সরকারের যেটা নীল নকশা ছিল প্রথম পর্যায়ে 2জন নেত্রীকেই আজকে বাংলাদেশ থেকে তারা তাড়িয়ে দিয়ে তারা আজীবন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। কিন্তু একমাত্র নেত্রী সেদিন তৎকালীন সময় আমরা লক্ষ্য করেছিলাম হাসিনা সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করে উনি কিন্তু বিদেশে পালিয়ে গিয়েছিলেন। অথচ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের কথা চিন্তা না করে, ফ্যামিলির কথা না চিন্তা করে, ওনার 2টা সন্তানের কথা চিন্তা না করে, উনি সেনাবাহিনীর সাথে আলোচনা না করে ওই দিন কিন্তু দেশেই উনি ছিলেন এবং বলেছিলেন এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু যদি হয়, এই দেশেই আমার মৃত্যু হবে। এটা কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন সময় উনি বলেছিলেন। আজকে আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর যে আত্মহমিকা, যে গাম্ভীর্য ভাবে, যে তাচ্ছিল্য ভাবে উনি বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলতেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে উনি বিভিন্ন ভাবে তাচ্ছিল্য করতেন। আমাদের নেত্রী
আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে কিভাবে তৎকালীন সময় আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় কিভাবে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের পাশাপাশি কিভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, এখানেও আপনারা কম বেশি অবগত আছেন। তো এই কারণে আমরা লক্ষ্য করেছি হাসিনা শুধু আজকে বাংলাদেশে গত 5ই আগস্টে পালিয়ে গেছে, এটা কিন্তু ঠিক কথা নয়। আমরা লক্ষ্য করেছি এর আগে উনি 2বার এই দেশ থেকে কিন্তু উনি পালিয়ে গিয়েছিল। 71 সালে যখন উনি বাবার মৃত্যুর পরও বাংলাদেশে এসে কিন্তু ওনার বাবার জানাজায় কিন্তু উনি অংশগ্রহণ করেন নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে উনি দীর্ঘদিন অবস্থান করেছেন, ভারতে থেকেছেন, খেয়েছেন এবং ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে আমরা লক্ষ্য করেছি তৎকালীন সময় উনি ষড়যন্ত্র করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় উনি সেনাবাহিনীর সঙ্গে যেমন আলোচনা করে গিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি তার পরবর্তীতে এই বিশিরাকের সরকার হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর উনি যে গাম্ভীর্য করতেন এই দেশ ছেড়ে আমি পালিয়ে যাব না, অথচ লক্ষ্য করলাম 5ই আগস্টে উনি সাধারণ নেতা কর্মীদের উনি ফিরে রেখে উনি ভারতের রান দিলেন। আজকে আওয়ামী লীগের এই বাংলাদেশেও কিন্তু তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছেন, অথচ সেই সকল নেতা কর্মীর কথা না চিন্তা করে উনি নিজের স্বার্থের কথা চিন্তা করে ওনার মনকে নিয়ে উনি ভারতের রাষ্ট্রপতির পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কিন্তু উনি অনেক আদরে উনি ওখানে অবস্থান করছেন এবং ভারত থেকে আজকে বাংলাদেশে কিভাবে বিভাজন করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উপস্থিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বিগত দিনের 17 বছরের রাজনীতিতে আমাদের মূল দাবি ছিল বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ নেতা কর্মীদের উনি ফিরে রেখে উনি ভারতের রান দিলেন। আজকে আওয়ামী লীগের এই বাংলাদেশেও কিন্তু তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছেন, অথচ সেই সকল নেতা কর্মীর কথা না চিন্তা করে উনি নিজের স্বার্থের কথা চিন্তা করে ওনার মনকে নিয়ে উনি ভারতের রাষ্ট্রপতির পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কিন্তু উনি অনেক আদরে উনি ওখানে অবস্থান করছেন এবং ভারত থেকে আজকে বাংলাদেশে কিভাবে বিভাজন করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উপস্থিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বিগত দিনের 17 বছরের রাজনীতিতে আমাদের মূল দাবি ছিল বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব এবং ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে এবং নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে যাবে, জাতীয় সংসদের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারাই সরকার গঠন করবে। এটাই কিন্তু আমাদের মূল দাবি বা মূল আলোচনার বিষয় ছিল। আজকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যে অনুষ্ঠিত সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু আমাদের অতি দুঃখজনক হলো সত্য বাংলাদেশের বাস্তবতায় আমরা যেটা চেয়েছিলাম যৌক্তিক দাবি রেখে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এই অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, একটা রূপরেখা কাঠামো দাঁড় করাতে হবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেই ঘোষণা কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা কিন্তু পাই নাই। এই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা বিগত 17 বছর যেমনই আন্দোলনের ভিতরে ছিলাম এখনো কিন্তু সেই আন্দোলনের ভিতরে আমরা অবস্থান করছি। তো স্বাভাবিকভাবে এই ভোট যুদ্ধের আন্দোলন যতদিন না ভোটের ঘোষণা হবে সেই ঘোষণা না হওয়া পর্যন্ত রুট লেভেলের মাঠ পর্যায়ে সেই আন্দোলন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা আছি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই কার্যক্রম কিন্তু আমাদের পরিচালিত করতে হবে। এই কারণে আপনাদেরকে আহ্বান জানাবো, নিজেদের ভিতরে আভ্যন্তরীণ কোন কোন্দল আমাদের রাখা যাবে না। আমরা যেমনই ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুখে দুঃখে বিগত 17 বছর রাজপথে ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা সবাই পারস্পরিক ভাবে সবাইকে আমরা সহযোগিতা করেছি। সেই সহযোগিতার দ্বার আমাদের সেই হৃদয়ের বন্ধন দিয়ে আমাদের আরো সম্পর্ককে আরো অটুট করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা জানি এই এলাকার লোক যারা আমরা সবাই জাতীয়তাবাদী শক্তির সাথে ন্যূনতম হলেও শক্তিশালী অবস্থান বিগত বিরোধী দলও ছিল এবং আমরা অটুট ভাবে অবস্থান করেছিলাম। আমরা সবাই সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে কাজ করেছিলাম। সেই সুখে দুঃখে সেই কার্যক্রমগুলো আজকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধিষ্ঠিত থাকলেও আমাদের সেটা কার্যক্রম পরিচালিত করতে হবে। আজকে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের সেই দোষরা বিগত দিনের পরাজিত শক্তিরা আজকে আমাদের কাঁধে বন্দুক রেখে কারোর কাঁধে বন্দুক রেখে সেটা তারা কিন্তু সেই ফায়ার করে আমাদের ভিতরে আভ্যন্তরীণ কোন্দলকে আরো উস্কিয়ে দিয়ে তারা কিন্তু তাদের সেই অবস্থানকে তারা জানান
দিতে চাই। এই সুযোগটা আজকে যদি আমি দিই, আরেকজন দেয়, এটা কিন্তু সর্বোপরি ক্ষতিগ্রস্ত হবে যারা জাতীয়তাবাদী মনোভাবপূর্ণ নেতৃবৃন্দ এবং যারা আমরা নেতৃত্ব দিই বা এই দলের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, তাদের ভিতরে আভ্যন্তরীণ গোলমালটা কিন্তু প্রকট আকারে বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমাদের অবস্থান কিন্তু খারাপ হবে এবং বিগত দিনের এই দোষর, খুনি হাসিনার দোষর, তারা এসে তাদের অবস্থানকে জানান দিয়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখেই তারা কিন্তু ফায়ার করবে। এটা কিন্তু কম বেশি আমাদের অনুধাবন করতে হবে। এই কারণে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ভোট যুদ্ধে যেমনই ভাবে আমরা অবতীর্ণ হব, পাশাপাশি আমরা ভোটের রাজনীতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এই প্রিপারেশনে আমাদের রাখতে হবে। ইতিমধ্যে নেতৃবৃন্দ আপনাদের সামনে বলেছেন যে ঝিনাইদহ 2 আসন থেকে ঝিনাইদহ হরিণাকুণ্ডু নির্বাচনী এলাকা 2, এই এলাকা থেকে মনোনয়ন পাবেন আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি দুঃসময় আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ। তো স্বাভাবিকভাবে সেই মজিদের পক্ষে আমরা আন্দোলন যেমন করবো, নির্বাচনী বৈতরণও আমাদের পার করতে হবে। এই কারণে সাংগঠনিক ভাবে আমাদের শক্তিতে রূপান্তরিত করে যাতে কিভাবে আরো ব্যাপক ভোটের ব্যবধানে মজিদ ভাইকে জাতীয় সংসদে পাঠিয়ে আগামী নির্বাচনে এমপি বানিয়ে এই ঝিনাইদহ হরিণাকুণ্ডুর অবহেলিত এই হিজলি গ্রাম সহ এই ফৈলানপুর গ্রামে কিভাবে আরো উন্নয়ন সাধিত যে কাজকর্মগুলো বিগত 17 বছরে এই আমলিগের দোষরা করতে দেয় নাই, সেই কার্যক্রমগুলো আরো কিভাবে ভালোভাবে আমরা পরিচালিত করতে পারি, এই এলাকার উন্নয়ন সাধিত করতে পারি, নিজেদের সেই অবস্থানকে জানান দেওয়ার জন্য আমাদের কার্যক্রম আরো সুদৃঢ়ভাবে পরিচালনা করতে হবে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটা সুন্দর প্রোগ্রাম আপনারা এখানে আয়োজন করেছেন। আমরা চাই এইভাবে সাংগঠনিক ভাবে আমরা আমাদের ভিতরে আমাদের নিজেদের ঐক্য আরো সুদৃঢ় করে আগামী দিনে এখানে আমরা যে প্রোগ্রামগুলো করব, সেই প্রোগ্রামগুলো আরো বিস্তার ভাবে আরো ব্যাপক ভাবে আমরা যাতে করতে পারি, এই জন্য আপনারা সবাই কার্যক্রম পরিচালিত করবেন। সাথে সাথে 31 দফা যে আলোচনা আমাদের প্রধান বক্তা বলেছেন, এই দফা নিয়ে আলোচনা করতে গেলে আসলে ব্যাপক সময় সাপেক্ষ। তো এটা রুট লেভেলে ইতিমধ্যে আমরা বিভিন্ন রুট আমরা বিশেষ করে নির্দেশ দিয়েছি আমাদের নেতৃবৃন্দ 31 দফা আমার বক্তৃতার মাধ্যমে কিন্তু অনেক পয়েন্ট এখানে কিন্তু আমরা উপস্থাপিত করেছি। তো স্বাভাবিকভাবে কৃষিকাজ সহ শিক্ষাকাজ সহ সমস্ত খাতই এখানে 31 দফার উপরে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, সেই রূপরেখার সেই ধারাবাহিকতা 31 দফার ভিতরে সমস্ত কিছু আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে সেটা কিন্তু আত্মপ্রকাশ লাভ করেছে এবং সেই আত্মপ্রকাশ লাভের মাধ্যমে বাংলাদেশ যাতে আগামী দিনের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনই ভাবে অল্প কিছুদিন যেমনই ভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশ সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ ভরে গিয়েছিল, সেই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ যাতে আগামী দিনে আমরা ফিরিয়ে আনতে পারি, এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বসেন।